আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা যারা আজকে আমাদের সাথে আছেন আমাদের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি আমাদের ভিডিও লেসনগুলো শুরু করার পর থেকে আমরা সবার কাছ থেকে বেশ খানিকটা সাড়া পাচ্ছি এবং আজকে আমরা কভার থেকে বুঝতেই পারছেন আপনারা, আজকে আমরা আইএলটিএস লিসনিং এর একটি বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব। আপনারা প্রায়ই জানেন যে আইএলটিএস লিসনিং এ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটা পার্ট থাকে। আগে এগুলাকে সেকশন বলা হতো, এখন এগুলাকে পার্ট বলা হয়। তো সেই পার্টসগুলোর মধ্যে স্পেশালি পার্ট 2 বা পার্ট 3 তে আমাদেরকে প্রায় ম্যাপ দেওয়া হয়। তো এই জন্য আজকে আমাদের লেসনটা হচ্ছে ম্যাপ নিয়ে, বিকজ আমাকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে স্টুডেন্টসরা বা ক্যান্ডিডেটরা আমাকে বলেছেন যে ম্যাপের উপরে যেন একটা ছোট লেসন আমি করে দিই। তো ম্যাপ স্টাডি করাটা আসলেই আমাদের সবার জন্য প্রয়োজনীয়। ম্যাপ বিভিন্ন কাজে দরকার হয় এবং ম্যাপ থেকে আইএলটিএস লিসনিং এর প্রশ্ন দেওয়া সেটা খুবই কমন। তো এই বিষয়টা খেয়াল করে আজকে আমি আপনাদের সাথে ম্যাপস আমি কিভাবে সলভ করি তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস সিরিজের নতুন যে বই সিরিজ 15 এর টেস্ট 2। আপনারা যদি ওই বইয়ের 33তম পেজে যান, সেই পেজে আপনারা একটি ম্যাপ পাবেন যেটা আমরা আজকে সবাই মিলে সলভ করব। তো চলুন আমরা আমাদের লেসনে চলে যাই। তো আমি পেইন্ট বোর্ডে ওই ম্যাপটা নিয়ে আসছি প্রশ্ন সহ। তো আমরা ওইখানে চলে আসি। আমি এখান থেকে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু বোঝানো যায় এই ম্যাপটা নিয়ে, যতটুকু পারা যায় আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার মতো একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের ম্যাপের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারেন। পাশাপাশি অন্যান্য ম্যাপেও কি বিষয় আপনাদেরকে ফোকাস করতে হবে সেটাও আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো আমরা যদি একটু জুম করে নিই, আমরা যদি এখানে দেখি, এখানে আমাদেরকে বলা হয়েছে, আবারও বলতেছি, এটা পেজ নাম্বার 33-এ গেলে আপনারা পাবেন কেমব্রিজ 15 এর 33তম পেজে টেস্ট 2 তে এই 15 থেকে 20 আমাদেরকে একটি ম্যাপ দেওয়া হয়েছে। এখানে বলা হয় লেবেল দ্য ম্যাপ বিলো। তো লেবেল মানে হচ্ছে কোনো কাগজ দিয়ে কোনো কিছু সেটে দেওয়া যাতে বোঝা যায় যে ওইটা জিনিসটা কি। তো আমাদেরকে ম্যাপটা লেবেল করতে হবে এবং এখানে বলা আছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু আই। এ থেকে আই পর্যন্ত নিশ্চয়ই ম্যাপের ভিতরে আমাদেরকে বেশ কিছু লোকেশন দেওয়া হয়েছে, এ বি সি ডি এভাবে আই পর্যন্ত। তো আমাদেরকে 15 থেকে 20 কোয়েশ্চেন্সগুলো পাশে এটা বসাতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাপ। আর আমাদেরকে যে ম্যাপটা দেওয়া হয়েছে সেই ম্যাপের যে জায়গা, সেই জায়গার নামটি হচ্ছে মিনস্টার পার্ক। মিনস্টার পার্ক, ওকে। তো মিনস্টার পার্ক নামে একটি জায়গাতে আমাদের ম্যাপটা দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আমাদের সেই ম্যাপ। আমি একটু একটু পরে সেটা নিয়ে আপনার সাথে কথা বলছি। আর এখানে নিচের দিকে যদি আমরা যাই, আমাদেরকে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। তো 15 থেকে 20 এই প্রশ্নগুলি হচ্ছে আমাদেরকে 6টা জায়গা আইডেন্টিফাই করতে হবে। তার মানে এখানে যে 6টা জায়গার কথা বলা হয়েছে, ম্যাপের ভিতরে এ বি সি ডি ই এফ জি এই যে লোকেশনগুলো, সেই লোকেশনগুলোর মধ্যে কোনগুলো এই জায়গাগুলো ইন্ডিকেট করে আপনাদেরকে সেটা বলতে হবে। তো এখন আমরা কিভাবে এই কাজটা করব? তো আপনারা জানেন যে এই কোয়েশ্চেনটা শুরু করার আগে তারা আমাদেরকে প্রথমে 15 থেকে 20 পর্যন্তটা পড়ে নেওয়ার জন্য, ম্যাপটা দেখার জন্য আমাদেরকে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা সময় দিলে, ওই সময়ের ভিতরে আমাকে এখানে যতটুকু পারা যায় বিভিন্ন ধরনের প্রিপারেশন নিয়ে রাখতে হবে আর কি। যেহেতু আমি ক্লাসটা একটু ধীরে ধীরে করবো, সো আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাট পরীক্ষার দিনে কিন্তু আপনাদেরকে এটা যে এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে অনেক ফাস্ট হতে হবে এবং এটার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার আছে। আমি যে কাজটা করি, আমি সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে ম্যাপের মধ্যে আমি দেখি যে এখানে কোনো দিক নির্দেশক বিষয় আছে কিনা বা কম্পাস দেওয়া আছে কিনা। তো আপনারা এই ম্যাপের ডান দিকে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা কম্পাস দেওয়া আছে। ওকে, সো কম্পাসের বৈশিষ্ট্য হচ্ছে এইরকম। আমরা যদি একটা কম্পাসের বিষয়গুলো খেয়াল করি, মনে রাখবেন কম্পাসে কিন্তু কমন কিছু বিষয় আছে, সেটা সবসময় দিয়ে দেওয়া হয়। একটা কম্পাসে কমন বিষয়টা হচ্ছে একটা কম্পাসের উপরে সবসময় নর্থ ইন্ডিকেট করা থাকে। এখন নর্থ ইন্ডিকেট করা আছে, বাকি তিনটা দিক দেওয়ার দরকার নাই, ঠিক আছে। নর্থ দেওয়ার মানে হচ্ছে আপনি অটোমেটিক্যালি নিচে সাউথ ধরে নেবেন, ওকে, হাতের ডানে ধরে নেবেন ইস্ট, ওকে, এবং আপনার হাতের বামে আপনি ধরে নেবেন ওয়েস্ট। ওকে, আপনাকে এই জিনিসটা মুখস্থ করে রাখতে হবে। যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ম্যাপে উপরটা সবসময়, ম্যাপের উপরের দিকটা সবসময় নর্থ ইন্ডিকেট করে। তার মানে আমরা যদি এই যে আমাদের ম্যাপটা যদি একটু স্টাডি করি, যে মিনস্টার পার্কের মাঝখানে দেখেন আপনি লিলি পন্ড বা শাপলা ফুলের একটা পুকুর দেওয়া আছে বলতেছে ওরা। তো লিলি পন্ডটাকে যদি আমি সেন্টার ধরি, তাহলে লিলি পন্ডের উপরের যে পুরো অংশটা, উপরের দিকে যে অংশটা, এটাকে আমরা এই যে এবিসি এগুলো নর্থের দিকে আছে আমরা বলতে পারি, ঠিক আছে, লোকেশনগুলো। আর লিলি পন্ডের নিচের দিকে জি এইচ আই এগুলো হচ্ছে সাউথে আছে। আবার আমি যদি ডান দিক বাম দিক খেয়াল করি, তাহলে হাতের ডান দিকে পড়তেছে সি ই
CFI এগুলা হচ্ছে ইস্টে, উত্তর দিকে, এবং হাতের বাম দিকে পড়তেছে GDA, এগুলো হচ্ছে পশ্চিম দিকে, মানে হচ্ছে হাতের বাম দিকে, পশ্চিম দিকে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। তো যদি কখনো কম্পাস দেওয়া থাকে তখন আপনি ধরে রাখবেন যে একটা ম্যাপে কম্পাস দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনাকে ওই লিসেনিং এর মধ্যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলো শুনতে হবে, এগুলো শোনানো হবে। আর আপনি ম্যাপের কর্নার গুলাও তখন একটু আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটু বুঝাতে চাই আপনাদেরকে যে কর্নারটা কিভাবে আইডেন্টিফাই করবেন। এই যে ওয়েস্ট এবং নর্থ, এর এর এই কর্নারটার নাম আপনি নর্থ ওয়েস্ট এটা লিখে রাখবেন। এটা দাগায়া আপনি লিখে রাখলে খুবই ভালো হবে, কারণ আপনি বলতে পারবেন না, হয়তো নর্থ ওয়েস্টের দিকে যদি কিছু থাকে সেটা ইন্ডিকেট করার জন্য তারা নর্থ ওয়েস্ট আমাকে বলতে পারে। যেমন আমাদের এখানে আমরা দেখতেছি লোকেশন এ, এটা নর্থ ওয়েস্টের দিকে, তাই কাজে এখানে হয়তো নর্থ ওয়েস্ট বলে এটা বলতে পারে। একইভাবে নর্থ এবং ইস্টের দিকের অংশটাকে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিক, ঠিক আছে, এইভাবে এটাকে আইডেন্টিফাই করে রাখলেন। এই অংশটাকে নর্থ ইস্ট লিখে রাখলেন। এই অংশটাকে আপনি লিখতে পারেন সাউথ ইস্ট, সাউথ এবং ইস্টের কর্নার সাউথ ইস্ট, নিচে ডান দিকের কর্নারটা সাউথ ইস্ট সবসময় ইন্ডিকেট করে, এবং নিচে বাম দিকের কর্নারটা নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট ইন্ডিকেট করে, উত্তর পশ্চিম ইন্ডিকেট করে। তো এই জায়গার কাজগুলো আপনি এটা পেন্সিল দিয়ে প্রথমে করে রাখতে পারেন। এতে করে যে কাজ লাভটা হবে আপনার, সেই লাভটা হচ্ছে যদি কখনো এই জি লোকেশনটা বলে তাহলে হয়তো ওরা নর্থ ওয়েস্ট ইন্ডিকেট করে বলতে পারে। তো নর্থ ওয়েস্টে কিন্তু আমরা একটাই লোকেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জি। সাউথ নর্থ ইস্টে কিন্তু আমরা একটাই লোকেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি। কাজেই যখনই সি এর কথা বলতেছে তারা তখন নর্থ ইস্ট বলতে পারে, যখন জি এর কথা বলতেছে তখন তারা হয়তো নর্থ ওয়েস্ট বলতে পারে। তাহলে আপনি ইজিলি আনসারটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল ম্যাপের একটা বিষয়। একটা ম্যাপের ভিতরে রাস্তা যদি থাকে, সেই রাস্তাতে আপনি প্রায়ই বিভিন্ন কার্ভ বা ব্যান্ড দেখতে পাবেন। কাজেই আপনি একটা কাজ করতে পারেন, ম্যাপ দেখা মাত্রই, যেহেতু আপনি জানেন যে এখানে অনেকগুলো রাস্তা আছে, রাস্তা কার্ভ বা ব্যান্ড এটা বলতে পারে, এই জন্য আপনি কার্ভ বা ব্যান্ড শব্দটা এই ম্যাপের পাশে কোথাও লিখে রাখতে পারেন। কার্ভ বা ব্যান্ড মানে হচ্ছে বাংলা আমরা যেটাকে বলি মোড়, মোড়ের মধ্যে অবস্থিত। তাহলে এখানে একটা মজার জিনিস দেখেন, আমাদের দুটা লোকেশন কিন্তু মোড়ের মধ্যে অবস্থিত। একটা হচ্ছে সি, এটা কিন্তু একটা মোড়ে অবস্থিত, আর একটা হচ্ছে জি, এটা একটা বিশাল একটা মোড়ের মধ্যে অবস্থিত। তাহলে ব্যান্ড বা কার্ভও আপনাকে, এই যে শব্দটা, শব্দগুলো কিন্তু আপনাকে অনেক সময় লোকেশনটা বের করতে সহায়তা করতে পারে। তারপর এখানে কম্পাস থাকুক বা না থাকুক, কম্পাস থাকলে অনেক সময় আপনাকে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ ছাড়াও রাইট, লেফট, ওকে, আপ, ডাউন, এই শব্দগুলোও ওরা অনেক সময় বলতে পারে। আর যদি কখনো কম্পাস না দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা অবশ্যই তারা ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন, অ্যাবাভ, বিলো, ঠিক আছে, এই যে শব্দগুলো তারা ইউজ করবে। তো এই শব্দগুলা দিয়ে কিন্তু আপনি খেয়াল করলে, এই শব্দগুলোকে যদি আপনি খেয়াল করেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আপনি আপনার আনসারগুলা পেয়ে যেতে পারেন। তো রাইট মানে হচ্ছে ডান দিক, লেফট মানে হচ্ছে বাম দিক, হ্যাঁ, আপ মানে হচ্ছে উপর দিক, ডাউন মানে হচ্ছে নিচের দিক, অ্যাবাভ মানে হচ্ছে উপরে, বিলো মানে হচ্ছে নিচে। তাছাড়া আরো কিছু বিষয় আছে, ফার রাইট, ওকে, ফার রাইট মানে হচ্ছে সর্ব ডানে, একেবারে ডান দিকে আপনাকে বলা হচ্ছে। ফার লেফট মানে হচ্ছে একেবারে ম্যাপের একদম বর্ডার গুলা বলতে গেলে তারা ফার রাইট, ফার লেফট এই শব্দগুলা বলতে পারে। অথবা ফার ইস্ট, ফার ইস্ট মানে হচ্ছে একেবারে দূরের যে ইস্টের দিকে, সেই ইস্টে মানে ফার ইস্ট এটা ওরা বোঝালো। ফার ওয়েস্ট, হ্যাঁ, একেবারে বর্ডার বা যখন কোনো বাউন্ডারির কথা তারা বলে তখন তারা হয়তো আপনাকে ফার ইস্ট, ফার ওয়েস্ট এগুলো আপনাকে বলতে পারে, ফার লেফট, ফার নর্থ এগুলো আপনাকে বলতে পারে। তো আপনারা এই যে ভোকাবুলারিগুলো আছে, এই ভোকাবুলারিগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু ভালো করে ধারণা রাখতে হবে যদি আপনি ম্যাপে ভালো স্কোর করতে চান। তো আমি আশা রাখি আপনাদেরকে আমি এই অংশটা বুঝাতে পেরেছি, দিকের বিষয়টা, এবং পাশাপাশি দিক ছাড়াও যে আমাদের এখানে আরো কিছু শব্দ আছে, এই যে কথাগুলো আছে, কথাগুলো থেকে আপনারা হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো স্টাডি করতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে, এটা তো হচ্ছে একেবারে বেসিক, যে কোনো ম্যাপের ক্ষেত্রে আপনি এই, আমি এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম, যে কোনো ম্যাপের ক্ষেত্রে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে পারেন, সেটা আপনার জন্য টাইম সেভিং হয়ে আসতে পারে। আপনারা তো জানেন যে লিসনিং এ বলেন, রিডিং এ বলেন, রাইটিং এ বলেন, স্পিকিং এ বলেন, আইএলটিএস এর সিনোনিমের একটা অনেক বড় গুরুত্ব আছে। হয়তো এখানে হয়তো আমাদেরকে সরাসরি যে 15তে বলা আছে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ, ওকে, আমি একটু জুম করি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা। এই যে প্রশ্নগুলা, এখানে 15তে বলা আছে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ, 16তে বলা আছে উডেন স্কাল্পচার, 17তে বলা আছে প্লেগ্রাউন্ড, 18তে বলা আছে মেইজ, 19এ বলা আছে টেনিস কোর্ট, এবং 20এ বলা আছে ফিটনেস এরিয়া। অনেক সময় আপনাকে কনফিউজ করার জন্য
অনেক সময় আমাকে আপনাকে কনফিউজ করার জন্য তারা কিন্তু এই শব্দগুলোতেও সিনোনিম ব্যবহার করতে পারে। এখন আপনারা জানেন যে ডায়ান গসফোর্থ হচ্ছে এটা একজন মানুষের নাম, কাজে এখানে তো আর সিনোনিম ইউজ করা যাবে না, তাই না? তাহলে সিনোনিমটা তারা কোথায় ইউজ করতে পারে? আপনারা স্ট্যাচু শব্দটা দেখতেছেন, ওকে? তো এখানে যে স্ট্যাচু শব্দটা আছে, এই যে স্ট্যাচু শব্দটা দেখতেছেন না সবাই, এই যে এই স্ট্যাচু শব্দটাতে কিন্তু তারা ইচ্ছা করলে আপনাকে হয়তো কোনো একটা সিনোনিম দিয়ে দিতে পারে। তো স্ট্যাচুর একটা সিনোনিম হচ্ছে কি স্কাল্পচার। ওই যে দেখেন 2 নম্বরে উডেন স্কাল্পচার আছে না, এটা হচ্ছে স্ট্যাচুর একটা সিনোনিম। তো স্কাল্পচারের একটা সিনোনিম স্ট্যাচু, আপনারা এটার দিকে একটু নজর রাখতে পারেন, এটা লিখে রাখতে পারেন। প্লেগ্রাউন্ড, তো প্লেগ্রাউন্ডের জন্য আপনারা ইচ্ছা করে ফিল্ড শব্দটাকে মাথায় রাখতে পারেন, ফিল্ড বা মাঠ, এটা হচ্ছে প্লেগ্রাউন্ডের সিনোনিম। মেইজ মানে হচ্ছে পাজল, ঠিক আছে? অনেক সময় গ্রাউন্ডের মধ্যে এই হেদার বুশ বলে, হেদার বুশ দিয়ে ওরা মেজ তৈরি করে, যে মেজের মধ্যে দিয়ে বাচ্চারা খেলাধুলা করে একটু হারিয়ে যাওয়ার মতো, গোলক ধাঁধার মতো। তো গোলক ধাঁধার আরেকটা ইংরেজি পাজল, মেজের ক্ষেত্রে ওরা পাজল শব্দটা ইউজ করতে পারে। টেনিস কোর্ট তারা টেনিস গ্রাউন্ড বলতে পারে, কোর্টের পরিবর্তে গ্রাউন্ড বলতে পারে। ফিটনেস এরিয়া না বলে ওরা জিমনেশিয়াম বা জিমও বলতে পারে। যদি আমাদেরকে সরাসরি শব্দগুলো বলে দেয়, দ্যাটস গুড ফর আস। কিন্তু যদি ইনকেস আমাদেরকে সরাসরি শব্দগুলো না বলে, তাহলে যেটা উচিত হবে আপনার, আপনি যদি সুযোগ থাকে, আপনি খুব দ্রুত ফিটনেস এরিয়ার নিচে জিম, GYM শব্দটা লিখে রাখতে পারেন, স্ট্যাচুর কাছে স্কাল্পচার লিখে রাখতে পারেন। এইরকম করে যদি আপনার নোটগুলো নিয়ে নেন, তাহলে হয়তো ম্যাপটা তখন আরো ইজি হয়ে আপনার কাছে আসবে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট নোট দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা একটা জায়গাতে অনেক লাকি, আমরা একটা জায়গাতে অনেক লাকি। যখন আইএলটিএস লিসেনিং আমরা করব, যেহেতু 15 থেকে 20 এই 6টা জায়গার নাম এখানে দেওয়াই আছে, কাজে আপনি যে জায়গাতে এখানে সিকিউর, সেই জায়গাটা হচ্ছে, তারা প্রথমে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ বলার পরেই, এর লোকেশন দেওয়ার পরেই তারা উডেন স্কাল্পচারের কথায় আসবে, উডেন স্কাল্পচারের পরেই তারা প্লেগ্রাউন্ডে আসবে, প্লেগ্রাউন্ডের পরে মেইজ, সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি টেনিস কোর্ট, এবং সবার শেষে ওরা ফিটনেস এরিয়ার কথাটা বলবে। এটা হচ্ছে লিসেনিং এর সবচেয়ে বড় সুবিধা। লিসেনিং এর প্রতিটা কোয়েশ্চেন কিন্তু একটা সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করে। তো এখানে আমরা একটু রিল্যাক্স ফিল করতে পারবো। ওকে, সো আমরা এখন যে কাজটা করব, আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই কোয়েশ্চেনটা এখন সবাই মিলে একটু সলভ করার চেষ্টা করব আর কি। তো আমি যে কাজটা প্রথমে করবো, আমি প্রথমে আপনাদেরকে পুরো প্রশ্নটা বাজিয়ে শোনাবো। এখানে উপরে নোট যে এখানে দেওয়া আছে, এই যে পুরো ম্যাপটা দেওয়া আছে এবং 15 থেকে 20 কোশ্চেনগুলো দেওয়া আছে। আপনারা সবাই একটু ট্রাই করবেন। আমি যখন এখানে এই কথাগুলো বাজবে, মানে লিসেনিংটা যখন বাজবে, তখন আমি কোনো সাউন্ড করবো না। আপনারা নিজেরাই পরীক্ষাটা প্রথমে একবার দেবেন, এটাকে সামনে রেখেই লিসেনিংটা শুনে একটু নিজেরা একটু ভিডিওর মধ্যে লোকেট করার চেষ্টা করবেন কোথায় কি আছে, এবং একটা খাতাতে বা একটা পেন্সিল দিয়ে যে কোনো একটা পেপারে কিছু নোট নিতে পারেন। তো আমরা দেখবো যে পরবর্তীতে আমরা মিলিয়ে দেখবো যে আমরা এখানে কতগুলো নিজেরা লোকেট করতে পেরেছি। তো আপনারা যদি রেডি থাকেন, চলেন আমরা লিসেনিংটা প্রথমে একবার শুনি, এবং তারপরে আমি আপনাদের সাথে সবাই মিলে আমরা একসাথে এই অ্যান্সারগুলো সলভ করবো। প্রথমে আপনারা এই পরীক্ষাটা একবার নিজেরা একটু কষ্ট করে দিয়ে দিবেন, বেশি না, হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হবে আর কি। তো লেটস স্টার্ট। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Dian Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are 2 areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river
and the path that leads from the pond to the river. Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the West Gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the West Gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. ওকে গাইজ, সো আমরা লিসেনিংটা শুনলাম। তো আপনাদের কি মনে হয়, আপনারা কতগুলো কারেক্ট করতে পেরেছেন? যারা এখানে যে 6টা প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নের 6টা প্রশ্নেরই যদি উত্তর আপনি বের করে ফেলতে পারেন, অবশ্যই আপনি লিসেনিংয়ে বেশ ভালো। যদি এর মধ্যে 4টা আপনি বের করতে পারেন, আপনি লিসেনিংয়ে যথেষ্ট ভালো। বাট যদি আপনি 2টো বের করেন, তাহলে ধরতে হবে যে আপনার আমার অনেক প্র্যাকটিস করার দরকার রয়েছে। তো আপনারা সবাই জানেন যে আমার ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা 4.5 বা 5.5 এর রেঞ্জে আছি, আমার ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তারা যাতে তাদের স্কোরটা 6.5 পর্যন্ত বা 7.5 পর্যন্ত নিতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওগুলো বা লেসনগুলো আমি তৈরি করি। তো আমরা যে কাজটা এখন করবো, প্রতিটা প্রশ্নের জন্য যে নির্ধারিত লিসেনিং অংশ, সেই অংশগুলো আমি থামিয়ে আপনাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আনসারগুলো কোনটা হবে। ওকে, তো আমাদেরকে তারা জানেন, তারা প্রথম দিকে আমাদেরকে একটু সময় দেয়। আমরা যদি একটু আবার শুনি, তারা আমাদেরকে প্রথম দিকে একটু সময় দিচ্ছে এই প্রশ্নগুলো দেখার জন্য। আমরা শুনি। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. তো আপনারা দেখলেন যে তারা আমাদেরকে বললো বিফোর ইউ হিয়ার দ্য রেস্ট অফ দ্য টক, মানে এই যে টকটা বলা হয়েছে এখানে, যে কথাটা আছে সে কথাগুলোর বাকি অংশ শোনার আগে, তার মানে আমরা জানি 11 থেকে 14 পর্যন্ত আরো কিছু অংশ ছিল, এখন বাকি অংশ রেস্ট অফ দ্য টক। এই রেস্ট অফ দ্য টক শোনার আগে তারা আমাদেরকে কিছুটা সময় দিয়েছে। ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 15 to 20। তারা আমাদেরকে 15 থেকে 20 পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো দেখার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছে। তো কিভাবে দেখবেন আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি, আমাদেরকে প্রতিটা প্রশ্নের জন্য এখানে এবিসিডি আনসারগুলো বসাতে হবে। আর 15তে ওরা বলেছে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ নামে কোনো একজন মানুষের এখানে একটা স্ট্যাচু বা একটা মূর্তি আছে, সেই মূর্তিটা কোথায় লোকেটেড আমরা সাথে বলবো। উডেন স্কাল্পচার, এখানে কিছু কাঠের খোদাই করা কিছু মূর্তিও এখানে আছে, সেগুলো কোথায় আমরা বলবো। প্লেগ্রাউন্ড বা ফিল্ড বা মাঠটা কোথায় আমরা বলবো। মেইজ, ওই যে গোলক ধাঁধার মতো ওরা হেদার বুশ দিয়ে যেটা করে জেনারেলি, এই ধরনের গোলক ধাঁধাটা কোথায় বসতে আমরা বলবো। টেনিস কোর্ট, টেনিস খেলার জায়গাটি কোথায়, এবং ফিটনেস এরিয়া বা আমরা যেটাকে জিমনেশিয়াম বলি, সেই জিমনেশিয়াম বা ফিটনেস এরিয়াটা কোথায়, আমাদেরকে এগুলো লোকেট করতে হবে। এবং আমাদের লোকেশনগুলোর জন্য তারা আমাদেরকে দিয়ে দিয়েছে A B C D E F G H এবং I, 9টা লোকেশন আমাদেরকে বের করতে হবে। এর মধ্যে 6টা লোকেশন, তার মানে আমাদের এক্সট্রা লোকেশন এখানে 3টা দেওয়া আছে, যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা যে কাজটা করব এখন, আমরা দেখবো, ওরা বাজিয়ে শুনবো এবং শুনে দেখবো যে ওরা ঠিক কিভাবে প্রশ্নগুলোর সাথে সাথে সিরিয়াল করে আমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা দেখবো এবং বের করার চেষ্টা করবো। লেটস আইডেন্টিফাই টুগেদার। Okay. যেহেতু এখানে স্পিকার ওকে বলেছেন, তো আমরা ধরে নিতে পারি যে হয়তো আমরা এখন এই একটা একটা করে 15 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবো। Let me tell you about some of the changes that have been made. এখানে স্পিকার বলছেন লেট মি টেল ইউ অ্যাবাউট সাম অফ দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন মেড। এখানে যে কিছু পরিবর্তন হয়েছে, ম্যাপের মধ্যে অনেকগুলো জায়গাতে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে এখন একটু জানাতে চাই। আচ্ছা, And some things that have been retained. and some things that have been retained, এবং কিছু কিছু জিনিস রিটেইন করা হয়েছে, মানে যেভাবে ছিল ওইভাবে রেখে দেওয়া হয়েছে। তো উনি এই জায়গাগুলো আমাদেরকে এখন বলবেন। If you look at this map, বলা হচ্ছে যদি এই ম্যাপে আপনারা দেখেন, ইফ ইউ লুক এট দিস ম্যাপ, যদি এই ম্যাপ আপনারা দেখেন, you'll see the familiar outline of the park. you will see the familiar outline of the park. Outline মানে হচ্ছে ডিজাইন বা প্ল্যানটা যেভাবে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে আপনি যখন ম্যাপের দিকে তাকাবেন, তো আপনারা এই পার্কে তো আপনারা সবাই আসেন, পার্কটা তো আপনাদের কাছে ফ্যামিলিয়ার, কাজে আপনার সামনে যে আউটলাইনটা সেটা ফ্যামিলিয়ার হবে, আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। With the river forming the northern boundary. With the river forming the northern boundary. এখন আপনারা যদি ম্যাপের এই অংশের দিকে তাকান,
এই যে উপরের দিকে নর্থ সাইডে, তাহলে দেখবেন এখানে একটা রিভার দেওয়া আছে, এই যে কার্ভ করে, যে এই যে আমার কার্সারটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এই অংশটাকে ওরা বলছে রিভার। এই রিভারটা নর্দার্ন বাউন্ডারি, ম্যাপের যে পার্কের যে নর্দার্ন বাউন্ডারিটা এই রিভার ধরে রেখেছে। আচ্ছা, এই কথা বলা হলো। And a gate in each of the other 3 walls. তো একদিকে তো রিভার আছে, আর বাকি যে তিনটা জায়গা, ইচ অফ দি আদার 3 ওয়ার্কস, তো এখানে বলা হচ্ছে বাকি তিনটা জায়গার দিকে কি তিনটা গেট দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট গেট, এই যে এখানে, একটা হচ্ছে সাউথ গেট নিচের দিকে, এবং হাতের ডান দিকে এই যে ইস্ট গেট, মানে 3 দিক দিয়ে গেট দেওয়া আছে যেটা দিয়ে পার্কে প্রবেশ করা যায়। The statue of Diane Gosforth অবশ্যই সাথে সাথে আপনারা মার্ক করে ফেলবেন, যেহেতু এখানে বলেছে দ্য স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ, তার মানে এখন স্ট্যাচুটা কোথায় আমাদেরকে সেটা বলবে। has been moved. বলা হচ্ছে এটা হ্যাজ বিন মুভড, এটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে, এটার জায়গা থেকে এটাকে রিপ্লেস করা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করা হয়েছে। It used to be close to the south gate. এখন দেখেন এখানে অনেকে আনসারটা সাউথ গেট, তো এখানে এইচ এ হয়তো অনেকে দাগ দিয়ে দিবে, কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে লিসেনিং এ কি বলেছে। এটা কিন্তু বলে নাই যে এটা সাউথ গেটের দিকে লোকেটেড, বলা আছে ইট ইউজড টু বি, পাস্ট টেন্স, ইট ইউজড টু বি ক্লোজ টু দ্য সাউথ গেট। সাউথ গেটে ক্লোজে এটা আগে ছিল, ইউজ টু বি, ইউজড, আপনি লাস্টে কিন্তু ইউজের পরে ডি একটা উচ্চারণ আছে, এই উচ্চারণটা ধরতে হবে, ইউজ টু বি। আমি আবারও যদি একটু পিছনে যাই, আমরা একটু এটা যদি বাজিয়ে শোনাই পিছন দিক থেকে, It used to be close to the south gate. ইট ইউজড টু বি ক্লোজ টু দ্য সাউথ গেট, কাজে এটা আগে ছিল সাউথ গেটের কাছে, হয়তো এইচ এটার আগের লোকেশন ছিল। ঠিক আছে, এখন দেখি ওরা কি বলে। But it's now immediately to the north. বলতেছে বাট নাও ইটস ইমিডিয়েটলি টু দ্য নর্থ, এটা কোনো একটা কিছুর নর্থের দিকে এখন, ইমিডিয়েটলি মানে একেবারে এটার সাথে লাগোয়া অবস্থায়, লাগোয়া অবস্থায় নর্থের দিকে। কিসের নর্থের দিকে? Of the lily pond. অফ দ্য লিলি পন্ড, লিলি পন্ডের ঠিক নর্থেই এটা অবস্থিত। তার মানে আমাদের এই যে মাঝখানে দেখেন লিলি পন্ড দেওয়া আছে, আর লিলি পন্ডের উপর দিকটা হচ্ছে নর্থ। ওই যে আমরা মনে আছে তো, আমরা ম্যাপে দাগিয়েছিলাম আগে, নর্থ হচ্ছে সবসময় উপরের দিকে, তাহলে লিলি পন্ডের ঠিক উপরের দিকে যদি আপনি দেখেন, এখানে দেখবেন ই লোকেশনটা দেওয়া আছে। কাজেই আমরা স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থের ক্ষেত্রে আমরা আনসারটা বসাবো ই। কিন্তু আমাদের একটা আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে গাইজ, ওকে, তো আমরা একটা আনসার পেয়ে গেলাম। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু এখানে কেন বললো, কারণ লিলি পন্ডের ঠিক নর্থে, ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ লিলি পন্ড মানে হচ্ছে লিলি পন্ডের ঠিক নর্থে, মানে লিলি পন্ডের ঠিক উপরের দিকে যে লোকেশনটা, ওইটাই হচ্ছে আমাদের স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ। আচ্ছা, এরপর কি বলে আমরা শুনি। Almost in the center of the park. এখানে আরেকটা লোকেশন দিয়ে দিয়েছে যে এটা কিন্তু অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক, মানে লিলি পন্ডটা একদম সেন্টারে, আর ডায়ান গসফোর্থের যে স্ট্যাচুটা এটা অলমোস্ট সেন্টারে, মানে কি যেহেতু লিলি পন্ডের কাছে, কাজে এটাও তো সেন্টারের দিকে অবস্থিত, কাজে আপনার লোকেশনটা আরো ওরা ক্লিয়ার করে বললো। তার মানে আমরা বুঝতে পারছি যে সেন্টারে কি অবস্থিত। আমরা যদি ম্যাপের সেন্টারে কোনো লোকেশন চাই, দুইটাই লোকেশন আছে, একটা হচ্ছে লিলি পন্ড আর একটা হচ্ছে ই মানে কি ডায়ান গসফোর্থের যে মূর্তি সেটা এখানে অবস্থিত। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা 16 দেখি তারা কি বলে 16 ক্ষেত্রে। which makes it much more visible. There's a new area of wooden sculptures. বলছে there is a new area of wooden sculptures, তো উডেন স্কাল্পচারের জন্য একটি নতুন এরিয়া ওরা নির্ধারণ করেছে। ঠিক আছে, Which are on the riverbank. বলতেছে which are on the river bank, তার মানে দেখেন এখন আপনি যে রিভার ব্যাংকে চলে যান, নদীর তীরে চলে যান, তার নদীটা কোথায় ছিল? উপরের দিকে। তাহলে উপরের দিকে এখন 3টা লোকেশন আছে, তার মানে আমরা ধরতে পারতেছি হয় এটা আনসার হবে এ অথবা বি অথবা সি। এইভাবে আপনার চোখকে আপনি কাজে লাগাবেন। যখনই এটা 16 নম্বরের কথা বলতেছে রিভার ব্যাংকে অবস্থিত, তার মানে এই 3টার একটা আমাদেরকে শুনতে হবে। এখানে আরো কিছু লোকেশন ওরা বলবে, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। চলুন আমরা পরেরটা শুনি। Where the path from the east gate বলতেছে হোয়ার দ্য পাথ ফ্রম দ্য ইস্ট গেট, ইস্ট গেট থেকে যে পাথটা গেছে সেটা কি হয়েছে? রিভার ব্যাংকের দিকে যে পাথ, কোনটা? এই যে আমার আপনারা আমার কার্সরটা ফলো করেন, ইস্ট গেট থেকে রিভার ব্যাংকের দিকে পাথটা হচ্ছে এই পাথটা। ঠিক আছে না, উপরের দিকে যে পাথটা গেছে সেটা কি হয়েছে? makes a sharp bend. বলতেছে মেক্স এ শার্প ব্যান্ড। ওই যে একটু আগে আমি আপনাদেরকে ব্যান্ড শব্দটা লিখে দিয়েছিলাম। ব্যান্ড মানে কি আপনাদের মনে আছে নিশ্চয়ই? ব্যান্ড মানে হচ্ছে কার্ভ। তো রিভার ব্যাংকের এখানে কার্ভটা কোথায় নিয়েছে? এই যে আমাদের কার্ভটা এখানে নিয়েছে। আমরা যদি একটু এটাকে দাগানোর চেষ্টা করি, এই যে এইটা হচ্ছে রিভার ব্যান্ডের এখানে যে ব্যান্ডটা নিয়েছে, কারণ এই যে এখানে ব্যান্ডটা দেওয়া আছে। যদি কলম দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে একটু দাগ দিয়ে দেখাই, এই যে ব্যান্ড, এই যে ব্যান্ডটা, এই ব্যান্ড বা কার্ভটাই হচ্ছে আমাদের লোকেশন। তো তারা বলতেছে ইস্ট গেটের থেকে রিভার ব্যাংকের দিকে যে রোডটা গেল,
কাজে এই রোড ধরে আমরা উপরে উঠলাম, সেখানে গিয়ে ওরা বলতেছে যেখানে কার্ভ নিয়েছে সেই কার্ভের মুখে কি অবস্থিত, আমাদের এই উডেন স্কাল্পচারের এরিয়াটা অবস্থিত। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে সি। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা সি বসাতে পারি। ঠিক আছে গাইজ, আমি কি বুঝাতে পেরেছি? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। There are two areas that are particularly intended for children. এখানে বলতেছে যে there are two areas that are particularly intended for children, বাচ্চাদের জন্য বা বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা এখানে দুটো পার্টিকুলার জায়গা আছে। কি কি জায়গা? অবশ্যই তারা প্রথমে আমাদেরকে প্লেগ্রাউন্ডের কথা বলবে, পরে মেজের কথা আমাদেরকে বলবে। আমরা শুনি। The playground has been enlarged and improved. তারা বলেছে the playground has been enlarged, প্লেগ্রাউন্ডটাকে এনলার্জ করা হয়েছে, বড় করা হয়েছে, and improved, এবং এটাকে আগের চাইতে এখন আরো উন্নত করা হয়েছে। ঠিক আছে, And that's between the river এবং তারা সেটা বলতেছে and that's between the river, তাহলে আমরা রিভারে, এই যে রিভার এবং তার সাথে কি, and the path that leads from the pond to the river. and the path that leads from the pond to the river, লিলি পন্ড থেকে উপরের দিকে যে পাথটা গেছে সেই পাথ এবং রিভারের মাঝামাঝিতে অবস্থিত। তার মানে আমরা যদি একটু দাগানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম হচ্ছে, এটা হচ্ছে লিলি পন্ডের থেকে রিভারের যে রাস্তা, এই যে রাস্তা, তার মানে এইটা রাস্তাটা, এই রাস্তাটা এবং রিভারের মাঝামাঝি বা বিটুইনে অবস্থিত। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে বি। আমি কি বুঝতে পেরেছি? লিলি পন্ড থেকে উপরের দিকে যে রাস্তাটা গেছে এবং রিভার এর বিটুইনে অবস্থিত, তার মানে দুটোর বিটুইনে কে আছে, শুধু বি আছে। তার মানে প্লেগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে বি। আমরা বসাইলাম ই, সি এবং বি, আমাদের তিনটি অ্যান্সার। ওকে, সো আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারতেছেন না তারা আমাদের ব্যাখ্যাটা পিছন দিকে গিয়ে, ভিডিওর পিছন দিকে গিয়ে পজ করে করে আস্তে আস্তে শুনে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। Then there's a new maze. তারপরে তারা একটা মেইজের কথা বলতেছে, যে এখানে একটা মেইজের ব্যবস্থা করা হয়েছে। আমি ম্যাপটা একটু নিচের দিকে নামিয়ে নিই বুঝতে সুবিধার জন্য। মেইজের কথা কোথায় বলতেছে? A circular series of paths বলতেছে সার্কুলার সিরিজ অফ পাথ, এটা গোলাকার মতো করে বেশ কিছু পাথ দিয়ে তৈরি করা, separated by low hedges. সেপারেটেড বাই লো হেজেস, তারা ছোট ছোট হেজ বা বুশ জাতীয় উদ্ভিদ দিয়ে ওরা এটা সেপারেট করে দিয়ে একটা মেইজের মতো তৈরি করেছে বা গোলক ধাঁধার মতো তৈরি করেছে। হিন্দিতে এটাকে বলে ভুলভুলাইয়া, বাংলায় এটাকে বলে গোলক ধাঁধা, ইংরেজিতে এটাকে বলে মেইজ। ঠিক আছে, That's near the west gate. এখন দেখেন তারা আমাদেরকে কি বলতেছে, তারা বলতেছে দ্যাটস নিয়ার দ্য ওয়েস্ট গেট। এখন আপনি যদি ওয়েস্ট গেটের দিকে তাকান তাহলে কিন্তু আপনি সেখানে কোনো লোকেশন পাবেন না। আপনি যদি একটু খেয়াল করেন একদম ওয়েস্ট গেটের কাছাকাছি কোথাও কিন্তু, মানে একদম ওয়েস্ট গেটের মুখে কিন্তু কোনো লোকেশন নাই, এজন্য ওরা বলেছে নিয়ার। এখন তাহলে আমরা ধরতে পারি যে আমাদের লোকেশনটা হয় এটা এ হবে কারণ এটা ওয়েস্ট গেট থেকে কাছে, অথবা এটা ডি হবে এটা ওয়েস্ট গেট থেকে কাছে, অথবা এটা বি হবে, সরি জি হবে, এটা ওয়েস্ট গেট থেকে কাছে। তিনটার যে কোনো একটা আমাদের অ্যান্সারটা হবে, কিন্তু আমাদের অ্যান্সারটা কোনটা আমাদেরকে আরো শুনতে হবে। You go north from there towards the river, তারা বলতেছে ইউ গো নর্থ ফ্রম দেয়ার, ওয়েস্ট গেট থেকে আপনি নর্থের দিকে যাবেন, টুয়ার্ডস দ্য রিভার, রিভারের দিকে আপনি নর্থের দিকে যাবেন। তার মানে তারা আমাদেরকে যে রাস্তা নিতে বলতেছে এটা হচ্ছে এই রাস্তাটা ধরে নর্থের দিকে যে রাস্তাটা উপরে উঠেছে। আচ্ছা, এরপরে তারা কি বলতেছে, and then turn left to reach it. এবং দেখেন আমরা যদি এদিক থেকে নর্থের দিকে যাই তাহলে এদিকে হলে এইটা হচ্ছে আমাদের হাতের ডান আর এটা হচ্ছে আমাদের হাতের বাম, ঠিক না? তাহলে এখানে উঠে আমরা এই পর্যন্ত আসার পরে যদি আমরা এদিকে না গিয়ে এখন আমাদেরকে ডানে যেতে হবে না বামে যেতে হবে, এখানে একটা দুইটা রাস্তা মুখ আছে, এটা হচ্ছে আমাদের ডান আর এটা হচ্ছে আমাদের বাম দিক। তারা আমাদেরকে বলতেছে বাম দিকে যেতে হবে, তার মানে আমাদের লোকেশন হচ্ছে এ, এই তো আমাদের লোকেশন। ঠিক আছে, তার মানে মেইজটা কোথায় অবস্থিত? মেইজের জন্য আমাদের অবস্থানটা হচ্ছে এ, আমরা এতে গেলাম, তার মানে মেইজের জন্য আমরা আনসারটা এ লিখলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সবসময় ফলো করবেন, আমি আবারও বলতেছি, আগেও বলেছি, সেটা হচ্ছে কোনো ম্যাপে দিক দেওয়া আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, তার মানে এই না যেখানে লেফট রাইট এগুলো বলবে না। যেমন আমরা এখন এটা বের করেছি লেফট, এটা বুঝে, তাই না, হাতে লেফটে গিয়ে, কাজেই এখানে আমাদের আনসারটা হবে এ, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর আমাদেরকে এখন টেনিস কোর্টের কথাটা বলবে। There have been tennis courts in the park for many years. বলছে there have been tennis courts in the park for many years, এই পার্কে অনেক বছর ধরে টেনিস কোর্ট রয়েছে, And they've been doubled. এখন বলা হচ্ছে they have been doubled, বর্তমানে এটা ইমপ্রুভমেন্ট হিসাবে আগের যে
টেনিস কোর্টের সংখ্যা ছিল এটাকে এখন দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তারপর from 4 to 8. 4 থেকে 8টা। They're still in the southwest corner of the park. ভালো করে বুঝেন তারা কি বলেছে, দে আর স্টিল ইন দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য পার্ক। তাহলে সাউথ ওয়েস্ট কোথায়? আমি এখানে ভুল করেছি হয়তো, সাউথ ওয়েস্ট, এই যে সরি আমি নর্থ ওয়েস্ট লিখে ফেলেছি, এটা হবে সাউথ ওয়েস্ট, রিয়েলি ভেরি সরি, এটা এই জায়গাটা আসলে নর্থ ওয়েস্ট না, এটা সাউথ ওয়েস্ট হবে, এই যে সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্টে কি ছিল মনে আছে আপনাদের? এই যে জি এর লোকেশনটা ছিল। আমরা আর একটু শুনি পিছন থেকে, আবারও একটু শুনি, দেখি কি বলছে ওরা। From 4 to 8. আচ্ছা, They're still in the southwest corner of the park, where there's a right angle bend in the path. আবারও আরেকটা বেন্ডের কথা বলতেছে, সাউথ ওয়েস্ট কর্নারে আরেকটা রাইট অ্যাঙ্গেল ব্যান্ড আছে। তার মানে এখানে এই যে ব্যান্ডের কথাটা আমাদেরকে বলতেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি আইএলসে কার্ভ বা ব্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ যদি ম্যাপের ক্ষেত্রে আমরা বুঝতে চাই। তাহলে সাউথ ওয়েস্টের দিকে কিন্তু একটা জায়গাতেই ব্যান্ডটা আছে, এটা হচ্ছে জিতে গিয়ে এই যে একটা ব্যান্ড হয়েছে, এই যে ব্যান্ড, এই ব্যান্ডের কথা আমাদেরকে বলেছে, একটা রাইট অ্যাঙ্গেল ব্যান্ড, শার্প ব্যান্ডের কথা বলেছে। কাজে আমাদের অ্যান্সারটা হবে টেনিস কোর্টটা কোথায় অবস্থিত? টেনিস কোর্ট জিতে অবস্থিত। ঠিক আছে, আই হোপ এটাও আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যান্সারটা বের করলাম। যেহেতু সাউথ ওয়েস্ট বলেছিল, এই যে আমাদের বুদ্ধিটা দেখেন, আমি যদি আগে এখানে সাউথ ওয়েস্টটা না লিখতাম তাহলে হয়তো কখনো কখনো আমাদের সিদ্ধান্ত নিতে কিন্তু আমরা দেরি করে ফেলি, ততক্ষণে কিন্তু লিসেনিং তো আর বন্ধ হবে না। আমি তো এখানে থামিয়ে আপনাদেরকে বন্ধ করে আপনাদেরকে বুঝতে সহায়তা করতেছি, পরীক্ষা দিয়ে তো আর বন্ধ হবে না, তারা কিন্তু একবারে বলে চলে যাবে। তো আপনি সিদ্ধান্ত নিতে হয়তো সময়টা চলে গেল। এই জন্য আগে ভাগেই ম্যাপে যদি আপনি এরকম করে মার্ক করে রাখেন, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট মার্ক করে রাখলে আপনাদের জন্য বুঝতে এটা সুবিধা হলো। কাজে সাউথ ওয়েস্ট দাগানোর থাকার কারণে আমরা খুব সহজে কিন্তু লোকেশনটা, টেনিস কোর্টের লোকেশনটা এটা বের করে ফেললাম। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ লোকেশন সেটা হচ্ছে ফিটনেস এরিয়াটা কোথায় অবস্থিত। আমরা এখন পর্যন্ত লোকেট করেছি 5টা জায়গা, তো টোটাল 5টা জায়গা আমরা লোকেট করেছি, এ, বি, সি, ই এবং জি। আমাদের আর এখন থেকে বাকি 4টা লোকেশন রয়ে গেছে, এর মধ্যে একটা লোকেশন আমাদেরকে চুজ করতে হবে, ডি, এইচ, আই এবং এফ। আমরা দেখব আমাদের অ্যান্সারটা কোনটা হয়। চলুন আমরা বাজাই এবং শুনি যে তারা কি বলে। Something else I'd like to mention উনি বলতেছে যে সামথিং এলস আইড লাইক টু মেনশন, আমি আরেকটা জিনিস আপনাদের সামনে মেনশন করতে চাই, is the new fitness area. ওই যে ফিটনেস এরিয়া, এখানে তারা সিনোনিম ইউজ করে নাই, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর আস। This is right next to the lily pond. তারা বলতেছে দিস ইজ রাইট নেক্সট টু দ্য লিলি পন্ড। তো আমরা দেখেন লিলি পন্ডের নেক্সটে আমরা একটা অলরেডি বের করে ফেলেছিলাম, ই। কাজে আমরা মোটামুটি শিওর যে আমাদের আনসারটা হবে ডি। তবুও আমরা আরেকটু কনফার্ম হতে চাই তারা আমাদেরকে আর কিছু বলে কিনা, শুনি। On the same side as the west gate. আবার বলতেছে অন দ্য সেম সাইড এজ দ্য ওয়েস্ট গেট। কাজে ওয়েস্ট গেটটা যেই সাইডে, তার মানে আমরা যদি ম্যাপটাকে 4 ভাগে ভাগ করি তাহলে লিলি পন্ডের ওয়েস্ট সাইডে, তার মানে ওয়েস্ট সাইডে লিলি পন্ডের যেদিকে ওয়েস্ট গেট আছে এদিকে ডি আছে। কাজে আমাদের আনসারটা হবে ডি। এই তো হয়ে গেল। ওকে, আমাদেরকে আর কিছু বলার নাই, তারা হয়তো আস্তে আস্তে এটা ফেড করে ফেলবে। ঠিক আছে, Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. ঠিক আছে, তো এইভাবে তারা আমাদের লিসেনিংটা শেষ করবে। তো এইভাবে আপনি লিসেনিং ভালো করে শুনে, সঠিকভাবে শুনে সিদ্ধান্ত নিয়ে আপনারা লিসেনিংগুলো বসালে আই হোপ আপনারা সবগুলো আনসার এখানে ঠিক যেভাবে আমি বের করেছি এইভাবে আপনারা বের করতে পারবেন। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আনসারগুলো আমরা কীভাবে বের করেছি। আমরা এখন যে কাজ করব, আপনাদের হাতের ডান দিকে এই জায়গাতে, এই যে খালি জায়গাটাতে আমরা এই অ্যান্সার শিটটা দিয়ে দিব এবং সেইখান থেকে আপনারা আমরা ম্যাচ করে নিব যে অ্যান্সারগুলো কী ছিল। তো আমরা এখন একটু ম্যাচ করি। 15 ই মিলেছে, 16 সি মিলেছে, 17 বি, 18 এ, 19 জি এবং 20 ডি। তো আমরা সবগুলো আনসারই কারেক্ট করতে পেরেছি গাইজ। তো এইভাবেই আপনারা ম্যাথ আনসার করতে পারেন। তো যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, আমি জানি না আপনাদেরকে আমি ঠিক কতটুকু বুঝাতে পেরেছি, বাট আমি আই এম হোপফুল দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট কোয়াইট ক্লিয়ারলি অ্যান্ড ইউ শুড নোট সাম পয়েন্টস হিয়ার। কিছু কিছু পয়েন্টস মনে রাখবেন। আমি প্রথমে যে কথাগুলো বলেছি আমি আবারও সেগুলো রিপিট করে আজকে ক্লাসটা শেষ করতে চাই। প্রথমত হচ্ছে ম্যাপ যখনই শুরু হবে সাথে সাথে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি ম্যাপে ভিতরে প্রথমেই দেখবেন কোনো দিক নির্দেশক কিছু আছে কিনা। কম্পাস থাকলে কম্পাসের ওইখানে একটা গোল্লা দিবেন, গোল্লা দিয়ে গোল চিহ্ন দিয়ে তারপরে তার পাশেই এইভাবে যারা ম্যাপ বুঝতে যাদের অসুবিধা হয় তারা নর্থ ওয়েস্ট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট এগুলো একটু দাগিয়ে ফেলবেন এবং পাশাপাশি নর্থ ইস্ট, নর্থ সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এই কর্নারগুলোতে আপনি এগুলো লিখে ফেলবেন।
এই যে মার্কিং করে ফেলবেন। তাহলে যেটা হবে, কোনো কারণে যদি নর্থ ইস্ট থেকে কোনো লোকেশন আপনাদের দেয়, আপনি খুব ইজিলি এখানে এটা লোকেট করতে পারবেন। আচ্ছা, এটা গেলে একটা। 2 নাম্বার হচ্ছে এই শব্দগুলা ছাড়া তারা আরো কিছু শব্দ ম্যাপের ক্ষেত্রে ইউজ করে। যেমন আমরা ব্যান্ড শব্দটা আজকে খুব বেশি পেয়েছি। কোথাও কোথাও ব্যান্ডের জায়গাতে তারা কার্ভ বলে, বাংলা আমরা যেটাকে মোড় বলি, এটা বলতে পারে। রাইট লেফট আপনারা দেখেছেন, এই আনসারটা কিন্তু আমরা লোকেট করেছি লেফট শব্দটা বলার কারণে আমরা এই আনসারটা লোকেট করতে পেরেছি। তারপর আপ ডাউন, অ্যাবাভ বিলো, এগুলো বলতে পারে। তারপর একেবারে বাউন্ডারি বলার ক্ষেত্রে তারা অনেক সময় ফার রাইট, ফার লেফট, ফার ইস্ট, ফার ওয়েস্ট এগুলো বলে। এগুলো আপনি আগেই চাইলে একটু ম্যাপের মধ্যে নোট করে ফেলতে পারেন কোথাও। আপনি প্রশ্নতে দাগাতে পারবেন, আপনি প্রশ্নতে লিখতে পারবেন পেন্সিল দিয়ে, কাজে এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি অবশ্যই এটা ইউজ করতে পারবেন। পেন্সিল দিয়ে যে কোনো কিছু লেখা অ্যালাউড। আপনি এটা যত ইচ্ছা, আমি ঠিক যেভাবে দাগিয়েছি এখানে দেখেন সবকিছু এলোমেলো করে ফেলেছি, বিশৃঙ্খল করে ফেলেছি, আপনারা সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কলমের দাগ দেওয়া যাবে না। সো আপনি দাগাবেন, আপনি অবশ্যই প্রশ্নের মধ্যে দাগ দিবেন। দাগ না দিলে হয়তো অনেক ক্ষেত্রে আনসার মিস হয়ে যেতে পারে। দাগাবেন এবং আপনি শুনবেন, যেটা শুনবেন সেটা ভালো করে শুনবেন। যেমন দেখেন লিলি পন্ডের আনসারটা আমরা পাশে যে মানে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্ড থেকে আমরা কিন্তু একটা জিনিস পেয়েছি। তারা বলেছিল ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ লিলি পন্ড, মানে হচ্ছে ইমিডিয়েটলি মানে হচ্ছে লাগোয়া অবস্থায়, অ্যাটাচড আমরা যেটাকে বলি, প্রায় অ্যাটাচড অবস্থায় যেটা থেকে সেটাকে আমরা বলি ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি নর্থ মানে হচ্ছে একদম লিলি পন্ডের ঠিক নর্থে, তার মানে লিলি পন্ডের ঠিক নর্থে আমরা ডায়ান গসফোর্ডে এই যে স্ট্যাচুর অংশটা আমরা পেয়েছিলাম। সো এইভাবে আপনারা শোনার চেষ্টা করবেন, ভালো করে বুঝবেন, ইনস্ট্রাকশনগুলো পড়বেন, ভালো করে দাগাবেন, দাগিয়ে বুঝে শুনে যদি আপনি বারে বারে এটা কয়েকবার প্র্যাকটিস করেন, ম্যাপস আপনারা যদি বিভিন্ন বই থেকে যদি আপনারা ম্যাপস প্র্যাকটিস করেন, তাহলে আপনার মনে হয় যে 5-6টা যদি আপনি করে ফেলতে পারেন প্র্যাকটিস, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর ম্যাপে তেমন কোনো সমস্যা থাকবে না। ম্যাপের আনসারগুলো বেশ সলিড কিছু আনসার। যদি এটা স্পেশালি লিসেনিং টেস্ট, যে কোনো লিসেনিং টেস্টের পার্ট 2 বা পার্ট 1-এ থাকে, পার্ট 1-এ জেনারেলটা দেয় না, পার্ট 2 বা পার্ট 3-তে থাকে। যদি পার্ট 4-এ থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে 4-এ গিয়ে কিন্তু আপনার লিসনিং এর শোনার চ্যালেঞ্জ বেড়ে যাবে। লিসনিং সেকশন 1টা বা পার্ট 1টা সবচেয়ে সহজ হয়, তারপর পার্ট 2, তারপর পার্ট 3 এবং সবার শেষে পার্ট 4। পার্ট 4-এ যদি ম্যাপ দেয় সেখানে কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, বিকজ এখানে তারা সিনোনিম ইউজ করবে, সরাসরি বলবে না, অনেক আনসার আপনি সরাসরি পাবেন না। কিন্তু জেনারেলি পার্ট 2-তে থাকলে, যেমন আমরা আজকে পার্ট 2-তে এটা পেয়েছি, তো এখানে স্ট্রেট ফরওয়ার্ড ওরা বলে দিয়েছে, বেশিরভাগ আনসার তারা সিনোনিম ইউজ করে না। আমি আশা করেছিলাম যে এই যে স্ট্যাচু শব্দটা বা স্কাল্পচার, প্লেগ্রাউন্ড, ফিটনেস এরিয়া, এগুলোর জন্য সিনোনিম ইউজ করবে, কিন্তু কেন ইউজ করে নাই, যেহেতু এটা পার্ট 2-তে। বাট এটা পার্ট 3-তে বা পার্ট 4-এ গেলে হয়তো এখানে আপনাদেরকে সিনোনিমগুলো বলতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, পার্ট 3 বা পার্ট 4-এ যখন ম্যাপ পাবেন তখন সেখানে স্ট্যাচুর পাশে স্কাল্পচার, প্লেগ্রাউন্ডের পাশে ফিল্ড, টেনিস কোর্টের পাশে টেনিস ফিল্ড, তারপর ফিটনেস এরিয়ার পাশে জিম, এই ধরনের শব্দগুলো আপনি বসায় দিবেন, কারণ এগুলো ওরা কিন্তু বদলায় বলে ফেলবে। তখন সেই ক্ষেত্রে হয়তো কোনো কারণে আমাদের আনসারটা মিস হয়েও যেতে পারে। তো আপনারা যাতে কোনো আনসার মিস না হয় সেই জন্য কোনো ধরনের রিস্ক নেবেন না, যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার আগে ভাগে প্রিপারেশন নিয়ে নেবেন। এখানে আপনাকে অনেক কুইক হতে হবে। ইন লিসনিং ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি কুইক, আদারওয়াইজ ওরা কিন্তু লিসেনিং কখনো স্টপ করবে না। আমরা আজকে থামিয়ে থামিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? কিন্তু আপনি যদি একবারে বাঁচান তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি যদি একটা আনসার মিস করে ফেলেন, পরের আনসারটার আপনি বলে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু তখন আগের আনসারে রয়ে গেছেন, আগের আনসারটা খোঁজার চেষ্টা করতেছেন। আপনার মাইন্ড আপনার সাথে চিট করবে, আপনার মাইন্ড আপনার সাথে ট্রিক্স করবে, গেম খেলার চেষ্টা করবে, আপনি মাইন্ডকে সেই সুযোগ দেবেন না। যেটা চলে গেছে ফরগেট ইট, এটা বাদ দিয়ে দেন, এটা পরে আপনি আন্দাজ করে একটা বসে আসবেন। কিন্তু আপাতত আপনি বাকি আনসারগুলো যাতে মিস না হয় সেই জন্য আপনার মাইন্ডকে সেটেল করবেন। ডোন্ট ফিল প্যানিক, আপনি প্যানিক ফিল করবেন। ইফ ইউ প্যানিক তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো লিসেনিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের মাইন্ডকে সেটেল করা এবং অ্যাটেন্টিভ হওয়া। কমপ্লিটলি লিসনিং এর জন্য আপনার পুরো মাইন্ডটা থাকে। আপনার হেডফোন, কানে যে হেডফোনটা দেওয়া হবে আপনাকে, সেই হেডফোনের ভেতরে আপনার মাইন্ডটাকে ঢুকাতে হবে। আপনি আদারওয়াইজ অন্য কোনো শব্দ এখানে আপনার যাতে কোনো সমস্যা সৃষ্টি না করে সেদিকে আপনি নজর রেখে কাজগুলো করবেন, তাহলে আপনাদের আশা করি যে লিসনিং সেকশনে ম্যাপে আপনাদের তেমন কোনো সমস্যা থাকবে না। যদি আজকে লেসনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি দয়া করে সবাই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অন্য কোনো লেসনের ব্যাপারে, প্লিজ আমাকে আপনারা কমেন্টে বলতে পারেন, বা আমার ইমেইল রয়েছে ielsteal@gmail.com, সেই ইমেইলে আপনারা আমাকে আপনাদের কোনো চাহিদা থাকলে সেটা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরেকটু সহজ করে ক্লাসগুলো তৈরি করা যায় কিনা সেই দিকে নজর দিয়ে নতুন ক্লাস তৈরি করা। আজকে ক্লাসটা সবার কাজে লেগেছে এই আশা করি, এবং আগামীতে আপনাদের সাথে অন্য কোনো ক্লাসে অন্য কোনো লেসন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।